আচ্ছা, গতদিন আমরা কিন্তু করলাম হচ্ছে আচার অনুষ্ঠান, তারপরে হচ্ছে মোটিভ প্রতীক তাই না? গতদিন আপনি লেট করে আসছি, আপনাদের আসলে আসলে গতদিন অনলাইনে ছিলাম। আচ্ছা, আজকে আমরা এই যে দেখেন কোন বিষয় করতে আজকে এইটা বলে কিন্তু দুইটা কমপ্লিট হয়ে যাবে। দেখেন আমরা গতদিন করছিলাম হচ্ছে আচার অনুষ্ঠান মোটিভ প্রতীক, মোটামুটি পড়া স্কুলের লোকশিল্পের পরিচয়টা মোটামুটি দেওয়া হয়েছিল। আচ্ছা, এখানে একজন আমাকে ফোন দিছিল ওশেনিয়া মানে বলছেন, ওশেনিয়া অঞ্চলটা বলা হয় বলছেন অস্ট্রেলিয়ার পাশে অস্ট্রেলিয়ার মহাদেশ ছিল। ম্যাম আপনি ওশেনিয়া মহাদেশটা বলতে কি মহাদেশ ঠিক না, ওশেনিয়া অঞ্চল, মহাদেশ না। ওশেনিয়া অঞ্চল হচ্ছে আপনার দেখবেন যে আমাদের এই যে ক্রিকেট বিশ্বকাপ হয় না, ক্রিকেট বা ফুটবল বিশ্বকাপ হয় না, ফুটবল বিশ্বকাপে দেখবেন যে এশিয়া থেকে 4টা দল বা 5টা দল সবসময় খেলে, এর বেশি খেলে না, জানেন? তো এশিয়ার 4টা দল সরাসরি চান্স পায়, আর একটা দলকে ওই ওশেনিয়া অঞ্চলের সাথে খেলে যারা জিতবে তারা হচ্ছে বিশ্বকাপের টিকিট পায়। তার মানে ওশেনিয়া অঞ্চল বলতে হচ্ছে আপনার ওখানে অস্ট্রেলিয়া আছে, নিউজিল্যান্ড আছে, পাপুয়া নিউ গিনি, ঠিক আছে, তাসমানিয়া, এই জায়গাগুলো হচ্ছে ওশেনিয়া অঞ্চল বলা হয়। এবং ওশেনিয়া অঞ্চলটা হচ্ছে এশিয়ার মধ্যে কিন্তু একটু এই জন্য হচ্ছে ওদেরকে ফুটবলে এশিয়ার সাথে সংযুক্ত করা হয়েছে। বাট 4টা-5টা দল নাই, তো 4টা দল সরাসরি যায়, একটা দলকে দেখা যাচ্ছে আপনার চান্স পেল চীন, জাপান, চীন, জাপান, সৌদি আরব, হ্যাঁ, তারপরে ধরেন যে হয়তো থাইল্যান্ড পাইল। এখন একটা দল দেখা যাচ্ছে আর একটা চান্স পাওয়ার একদম কাছাকাছি চলে গেছে, অথচ তাদের কিনায় মানে সরাসরি খেলতে পারতেছে না। তখন এই ওশেনিয়া অঞ্চলের সাথে একটা ম্যাচ খেলতে হয়, তখন দেখবেন যে অস্ট্রেলিয়া ফুটবল বিশ্বকাপে খেলে, দেখেন না, অস্ট্রেলিয়া খেলে। এই যে এই অঞ্চল থেকে 5টা দলকেই নেয়, ইউরোপ থেকে নেয় 7টা কি 8টা, এরকম বিভিন্ন মহাদেশ থেকে বিভিন্ন রকম দলগুলা বাছাই পর্ব থেকে সংযুক্ত হয়ে টোটালি মোটামুটি আপনার প্রায় 32টা দলের মতো ফুটবল খেলে। এটা হচ্ছে সিস্টেম, এটা সেই ওশেনিয়া অঞ্চল। এই ওশেনিয়া অঞ্চলে যে আপনার ওশেনিয়া অঞ্চলে যে প্রাচীন কিছু যে সত্তা, প্রাচীন সত্তা বলতে এই যে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এদের প্রাচীন সত্তা কি ম্যাম জানা আছে? অস্ট্রেলিয়া মহাদেশে হচ্ছে যে আপনার বিভিন্ন রকম কি বলবো আসামিরা থাকতো। অস্ট্রেলিয়া যে দেশটা দেখেন, এরা কিন্তু ম্যাক্সিমামই আগে আসামিদের একটা কারাগার ছিল অস্ট্রেলিয়া, টোটালি সেই কারাগারটা কারা ছিল? ইংল্যান্ড, সেই ব্রিটিশরা এখনো ব্রিটিশদের অধীনেই অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড হচ্ছে আপনার ওরাই হচ্ছে দেশের রাজা হিসাবে গ্রহণ করা হয়। দেশ দুইটা হোক, অস্ট্রেলিয়া একটা দেশ, তারপরে আপনার হচ্ছে ইংল্যান্ড একটা দেশ, নিউজিল্যান্ড একটা দেশ, সব আলাদা আলাদা না, কিন্তু এখনো তারা হচ্ছে ব্রিটিশরাই হচ্ছে প্রধান, দেশের কোন ক্ষমতা হয়। বাংলাদেশের কি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তেমনই হচ্ছে, সেটা হচ্ছে ব্রিটিশ সরকার। এখনো ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এগুলো প্রায় সমসাময়িক সব দেশ। এখন এই যে অস্ট্রেলিয়া কিন্তু একটা কারাগার, মানে পৃথিবীর সব ভয়ঙ্কর আসামিদের ধরে ধরে ব্রিটিশরা ওই অস্ট্রেলিয়াতে এনে কারাগারে রাখে। চোর, লুটেরা, টাকা, ভয়ঙ্কর সব লোকজন। দেখবেন যে অস্ট্রেলিয়ারা অনেক উগ্র হয়, ওদের জাতিসত্তা অনেক উগ্র, এবং তারাই হচ্ছে দেখবেন যে ক্রিকেট খুব ভালো খেলে, ফুটবল দেখবেন ভালো খেলে, সাঁতার, মানে ওরা একটা গেমিং কান্ট্রি, স্পোর্টস কান্ট্রি। হ্যাঁ, ওদের সত্তাগুলোই দেখবেন টোটালি হচ্ছে বাইরের সত্তা, যদিও তারা রিসেন্টলি হচ্ছে আলাদা করে স্বাধীন
স্বাধীনভাবে বাঁচতে পারে। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দুটোই দেখবেন যে ওদের পতাকাতে এখনো ব্রিটিশের ওদের পতাকা দেখবেন, যেমন অস্ট্রেলিয়ার পতাকাতে দেখবেন হচ্ছে 4টা কি 5টা তারকা আছে, আর নিউজিল্যান্ডের পতাকাতে দেখবেন 7টা কি 8টা কয়টা তারকা আছে। ঠিক ওদের পতাকার দেখবেন কোনাতে ব্রিটিশের ওই যে ক্রস চিহ্ন পতাকা ওদের দেখবেন ছাপ দেওয়া, তার মানে এখন এটা ব্রিটিশের অধীনে। পৃথিবীর বর্তমান রাজাকে জানেন? পৃথিবীর বর্তমান রাজা বলা হয় হচ্ছে, মানে এটা আমরা মৌখিকভাবে শুনি কিন্তু পাঠ্যপুস্তকে সেভাবে নাই। ব্রিটিশ হচ্ছে পৃথিবীর রাজা, আর রাজার ভাই হচ্ছে আমেরিকা। এটা কিন্তু যে সাম্রাজ্যতে সব সূর্য অস্ত যায় 100 বছর আগে। হ্যাঁ, এবং এই যে সাম্রাজ্যগুলা এরা হচ্ছে ধরেন এরা হচ্ছে দুজনই জাত ভাই, দুজনই জাত ভাই। কিন্তু আমরা যেমন এখান থেকে আমরা ব্রিটিশ কিন্তু সবাই চিনি, কিন্তু ইউরোপের লোকজন আবার ব্রিটিশ ভাষা ইংরেজি ভাষা পছন্দ করে না, আপনারা তো জানেন। স্প্যানিশ ওদের পার্সোনাল, জাপান, চীন, পর্তুগিজ বা আপনার ইতালিয়ান, হ্যাঁ, ফ্রান্স, এরা সবাই নিজস্ব ভাষাভাষীর মানুষ। আমরা এখানে ব্রিটিশদেরকে যেভাবে দেখি, আফ্রিকার মানুষ ফ্রান্সকে, ইতালিকে, গ্রিসকে ঠিক সেরকমভাবে দেখে। আমরা যেভাবে এখানে ইংরেজিদেরকে মূল্য দেয়, ওরা হচ্ছে মূল্য দেয়। আমরা যেমন ইংরেজি না পারলে একটু লজ্জাবোধ করি, ওরা হচ্ছে আমরা করি, ওদের দেশে কিন্তু সিস্টেম নাই। বরঞ্চ আমরাই হচ্ছে বেটার, আমরা ইংরেজি করি, বাংলা করি, হিন্দিও কিন্তু পারি না, পাকিস্তানি বুঝি, উর্দু বুঝি, তো বুঝি। অথচ দেখবেন যে অন্যান্য কান্ট্রিগুলো কিন্তু এত এত কিন্তু তর্জমার কোনো সিস্টেম নাই। আপনি আমেরিকাতে যাবেন, কি বলতেছে, আপনি জাপানে যাবেন, আপনি চীনে যাবেন, আপনি পর্তুগিজে যাবেন, ফ্রান্সে যাবেন, স্পেনে যাবেন, ওরা ইংরেজি ভাষা পছন্দই করে, তারা নিজেদের ভাষা স্বাচ্ছন্দ্য বোধ করে। অথচ আমরা ইংরেজি না বলে কি লজ্জা হচ্ছে, মানে যাচ্ছে তাই মনে করেন মানুষ। শেষ করে দেখবেন আমরা অনেক বেটার। তো এই ওশিনিয়া অঞ্চলে যে এখানে নৃতাত্ত্বিক যে নৃগোষ্ঠী আছে, এখানে যারা সিলেবাসে আছে ওশিনিয়ান নৃগোষ্ঠী শিল্পী, এই নিউজিল্যান্ডের মাউরি নামে একটা উপজাতি আছে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, বিভিন্ন ছোটখাটো মাউরি উপজাতি আছে, তারাই কিন্তু ওই অঞ্চলের উত্তরসূরি। আমাদের যেমন এই অঞ্চলের উত্তরসূরি কারা? আদিবাসী, তাই না? আদিবাসী যেমন আমাদের উত্তরবঙ্গের চাঁদ, ভৈরব, সিন্ধু, পালন, ওরাই হচ্ছে যে আদিবাসী মূল, ওরাই ব্রিটিশদের বিরুদ্ধে বহু আন্দোলন করেছিল এবং ওরাই আমাদের এই অঞ্চলের মূলত আদিবাসী বলা হয়। যেমন খাগড়াছড়ি, মায়ানমার বা ওই অঞ্চলে যে জাতিগোষ্ঠীগুলো আছে, তারা আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী বা আদিবাসী। সেইভাবে আপনার এই আফ্রিকা অঞ্চল বলেন বা হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এদের যে পূর্বসূরি আদিবাসী, তার মধ্যে বিখ্যাত হচ্ছে মাউরি উপজাতি। আমি কিন্তু এটা বই পড়ে শিখি নাই, আমি কিন্তু ক্রিকেট খেলতাম, তো ক্রিকেটের প্রতি আমার একটা আলাদা আগ্রহ। তো সেখানে যখন বাংলাদেশ দল একবার খেলতে গেছিল সাথে, তখন হচ্ছে এই মাউরি উপজাতিরাই বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানাচ্ছিল। ওদের শুভেচ্ছা জানানোর স্টাইল একটু আলাদা, দেখা যাচ্ছে কাছে আসছিল, এসে মুশফিক বা শাকিব বা মাশরাফি তাদের কাঁধে এভাবে হাত দিয়ে, সাকিব তাদের কাঁধে এভাবে হাত দিয়ে, মানে একটা নির্দিষ্ট হচ্ছে যে রীতিনীতি করে একটা পবিত্রতা একটা অনুভব করা। এই ধরনের ছোটো ছোটো নৃগোষ্ঠী অনেকেই আছে, আমরা সেগুলো সম্পর্কে একটু ছোটোখাটোভাবে জানার চেষ্টা করবো আগামী দিন। সেটা হচ্ছে আফ্রিকা এবং ওশেনিয়া অঞ্চলে যে নৃগোষ্ঠী। আফ্রিকা জুলু না, আফ্রিকা উপজাতি জুলু না, হ্যাঁ, ওরা ছাড়া অনেক আছে। আসলে এখানে মূল আধিপত্যটা গোটা বিশ্বটা কীভাবে চলছে, গোটা বিশ্বটা 3-4 ভাবে ভাগ হয়ে গেছে। যেমন আফ্রিকা মহাদেশে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ আছে, যেটা আহরণ করার জন্য ফ্রান্স 14-15টা দেশ শাসন করতো আফ্রিকায় বহু আগে। যেমন ব্রিটিশরা আমাদের এই যে ভারতটার আশেপাশের অঞ্চলে শাসন করতো, সেভাবে ফ্রান্স শাসন করতে হচ্ছে আফ্রিকা মহাদেশে। রাশিয়া হয়তো 2-1টা করে, সেভাবে না। আমেরিকাও ওদিকে 2-1টা শাসন করে। আপনার যে মধ্য আমেরিকার যে অঞ্চলগুলো আছে, যেমন দক্ষিণ আমেরিকা অঞ্চল, গায়ানা, সুরিনাম, ভেনেজুয়েলা, এই অঞ্চলগুলোতে আমেরিকা তার আধিপত্য বিস্তার করে রাখার চেষ্টা করে।
তো বর্তমান সময় কি হচ্ছে, বর্তমান সময়ে আপনার এই আফ্রিকা মহাদেশ থেকে এই যে ইউরোপিয়ান কান্ট্রিদেরকে তাড়ানো শুরু করছে যে আমরা আসলে কতদিন পরাধীন থাকতে চাই, কতদিন পরাধীন থাকবো, আমরা তো একসময় স্বাধীন করতে না। এরকম আফ্রিকারা হচ্ছে ধীরে ধীরে তাদের বিভিন্ন কান্ট্রিগুলো থেকে এই ফ্রান্সদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, অনেকগুলো দেশে আর দু একটা কিন্তু বাকি আছে। তো এইখানে এই যে আমেরিকার দৃষ্টি এখন আছে, ব্রিটিশদের দৃষ্টি আছে। এখন এই আমেরিকা, ব্রিটিশ, ফ্রান্স এরা হচ্ছে এক টেরিটরি অঞ্চল, এরা এক পশ্চিমা শক্তি বলা হয় না, এরা হচ্ছে পশ্চিমা শক্তি হিসেবে নিজেদেরকে কাউন্ট করে। অথচ দেখবেন যে এই পৃথিবীটা একসময় চলতে হচ্ছে মুসলিম সাম্রাজ্য। আমরা নাম শুনছিলাম মুঘল, আমরা নাম শুনছিলাম মেসোপটেমীয় সভ্যতা, আমরা নাম শুনছি হচ্ছে আপনার এই যে তুরস্ক, তুর্কি, এরা কিন্তু আগে বিশ্ব শাসন করতো। জানেন কি, এই পৃথিবীটাকে হচ্ছে বেশ কয়েকটা জাতিসত্তা একে একে স্টেপ বাই স্টেপ শাসন করে আসছে। বর্তমানে আমেরিকা প্রায় 100 বছর থেকে শাসন করে আসছে, তাই না? গোটা পৃথিবীতে যেখানে যা হচ্ছে সেখানে আমেরিকা। আপনি আমেরিকার বিরুদ্ধে একটা কথা বলেন, আপনার এবার স্যাংশন দিন, মানে আপনার সুইস ব্যাংকে বা আপনার যে ডিপোজিট রাখতে হয় না, এত $1 বিলিয়ন হ্যান দেন, আপনার টাকা অটোমেটিক কথা নেয় বন্ধ করে আমেরিকা বন্ধ করবে। তুই কি কথা আসতে পারে না, তুই কি আমার টাকা বন্ধ করার দিবি? এগুলো নিয়ে পৃথিবী এখন হচ্ছে প্রায় 2-3 ভাগ হয়ে যে আমাদের এই অঞ্চলটা হচ্ছে, আমাদের এই বেলটা হচ্ছে, এই বেলটা সাধারণ কান্ট্রি না, চীন রাশিয়া না, চীন রাশিয়া আছে, আমাদের রাশিয়া অঞ্চলটা হচ্ছে মূল বেল্ট, চীন না। চীন তো হচ্ছে আগে এক সময় ধর্ণা দিতে হচ্ছে আপনার আমেরিকা, পাকিস্তান, চীন, এরা হচ্ছে এক টেরিটরির মধ্যে থাকে। আর আমাদের উপমহাদেশের যে অঞ্চলগুলো আছে পাকিস্তান বাদ দিয়ে, পাকিস্তান থাকতে হচ্ছে চীন, পাকিস্তান, আমেরিকা, এগুলো হচ্ছে একটা। পাকিস্তান যদিও আমাদের অংশ, কিন্তু পাকিস্তান দেশীয় স্বার্থের কারণে তারা হচ্ছে আমেরিকার সাথে তাদের ঐতিহাসিক ক্ষেত্রে হচ্ছে একটা সম্পর্ক আছে। যেমন ধরেন আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান, আমেরিকা, চীন এরা ছিল আলাদা, রাশিয়া, জাপান এরা ছিল আলাদা ব্যক্তি। এখন আমাদের এই উপমহাদেশের যে কালচারটা সেটা হচ্ছে আমরা রাশিয়ান ব্যক্তি, বুঝছেন? মানে আমাদের এই অঞ্চলের যে ভালো মন্দ আর অনেক কিছু বিচার সেটা আমরা ওই অঞ্চল থেকে বেশি পাই। আমেরিকা মানে এদের তাড়াতাড়ি নাচতে হয় আমাদের, বুঝছেন? রাশিয়া এই কাজটা কখনোই করে না। তো এই টেরিটরি অঞ্চল নিয়ে এই পৃথিবীটা দুভাগে ভাগ হয়ে গেছে। কারণ আমাদের এই উপমহাদেশটা কিন্তু বিশ্বের নাম করা একটা উপমহাদেশ, আমরা স্বায়ত্তশাসিত অঞ্চল, আমাদের একটা ঐতিহ্য আছে, আমাদের জাতিসত্তা আছে, আমাদের গর্ব আছে। কিন্তু এই গর্বগুলোতে মাঝে মাঝে এই যে বিভিন্ন রকমের স্যাংশনের জন্য উঠে দাঁড়াতে পারে। যেমন আমাদের পাহাড়পুর, আমাদের ময়নামতি, আমাদের কুমিল্লা, এগুলো কিন্তু পৃথিবীর বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ছিল। রাজশাহী কলেজ, জানেন তো মনে হয় বাংলাদেশে নাম করা যদি কোনো একটা বা দুটো কলেজ হতে যায় তার মধ্যে সবার আগে আসে রাজশাহী কলেজ। বিকজ এটি যে হচ্ছে ঐতিহ্য, বিশাল একটা এখানে অটল বিহারী বাজপেয়ী আরো বিখ্যাত সব ব্যক্তিবর্গ এখানে পড়াশোনা, বিখ্যাত সব ব্যক্তিবর্গ এখানে পড়াশোনা। এই অঞ্চলগুলা এই যে আমাদের বড়দের মিউজিয়াম, কিন্তু হাজার হাজার 3,000 4,000 বছর আগেকার সব ঐতিহ্য সামগ্রীগুলো এখানে সংরক্ষিত আছে। 3,500-4,000 বছরের আগেকার জিনিসপত্রগুলো এখানে সংরক্ষিত আছে। যাই হোক, আমাদের এই অঞ্চলটা হচ্ছে একটা আলাদা জাতিসত্তার একটা অঞ্চল। যদিও আমাদেরকে অনেকেই শাসন করার চেষ্টা করছে, কখনো আমার, কখনো হ্যাঁ, কখনো হচ্ছে আমেরিকাতে এখন দিয়েছে, কিন্তু অন্যান্য কান্ট্রিগুলো আমাদেরকে কখনোই এভাবে শাসন করা যায়। যেমন ভারতও দেখবেন আমাদেরকে কখনো সেভাবে পরাধীনতার করে রাখে না। মানুষ বলে যে পরাধীন করে রাখছে না। এখন ব্যাপার হচ্ছে আমরা ভারতের বলে বিষয়গুলো এরকম দাঁড়ায় যে আমাদের উপরে কোনো আক্রমণগুলো আগে তারপরে আসে, তারপরে আমাদের প্রতিবর্তায়। ঠিক আছে, আমরা অনেকেই কিন্তু মুখ্যমন্ত্রী বলি যে আমরা হচ্ছে ভারতের দাদা, আমরা পাকিস্তানের দাদা, আমরা বাংলাদেশের দাদা। এটা টোটালি ভুল কথা। একটা দেশ কখনোই অন্য দেশের কিছু করতে পারে না। যেমন আমাদের এই দেশটা তো হাজার হাজার বছর থেকে আগে থেকে তার সাথে আছে, এই উপদেশে সংযুক্ত না। আমরা আলাদা হয়েছি কতদিন হলো? এই তো 50-60 বছর। আমরা এতদিনে এতটা ইয়ে হয়ে গেলাম,
1000 বছর থেকে আমাদের উপদেশটা একসাথে আছে, কোনো সমস্যা নেই। বিষয়গুলোকে আমাদের দৃষ্টি করে খুব সমস্যা, আমরা ভাবি অন্যরকম। এই দৃষ্টিকোণগুলোর জন্যই আজকে এই সমস্যাগুলো হচ্ছে। যাই হোক, এই নৃগোষ্ঠী যেগুলো আছে সেগুলো হচ্ছে তারা হচ্ছে মূল আদিবাসী, তাদের সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যেমন আপনি যখন বিসিএস এর পড়াশোনা করবেন তখন কি হয়, তখন আপনাকে ইচ অ্যান্ড এভরিথিং করতে হয় যে অমুক সালে বিচারপতির নাম কী ছিল, অমুক সালে এই অঞ্চলের নাম কী ছিল, অমুক সালে এখানে বিসিএস ক্যাডার কে হয়ে আসছিল, অনেক খুঁটিনাটি যত কিছু আছে সব কিছু করতে হয়। তখন আপনাদের এই ডিটেইলিংগুলো হচ্ছে সব সেগুলো মানে এই নৃগোষ্ঠীগুলো কী ছিল, আমাদের উপজাতি কয়টা আছে বা আমাদের আদিবাসী কারা আছে, এগুলো সম্পর্কে আমাদেরকে ডিটেলস করে জানতে হবে। আমরা তো জানি না, জানি শুধু এখনো আছে যে এই যে চীনরা কিন্তু আগামী ধরেন 10 থেকে 12 বছর পর থেকে বা সর্বোচ্চ 20 বছর পর থেকে বিশ্ব শাসন করবে চীন, কিন্তু ওরা আমেরিকার মতো শাসন করবে, ওরা ব্যবসা বাণিজ্য করবে, কিন্তু কোনো জায়গাও অধিকার করতে আসবে। এটা হচ্ছে সিস্টেম। ওরা খুব শান্তপ্রিয় জাতি, ওরা কখনো যুদ্ধের আবার খেয়াল কখনো না ছাড়া। হ্যাঁ, তো ওরা এত উন্নয়ন করা যায়। কারণ আপনি রান্না করতেছেন না প্রতিদিন, আপনার রান্না করতে দেখা যাচ্ছে একটু সময় লাগতেছে, বা গ্যাসের চুলাতে একটু খরচ বেশি হচ্ছে, বা ছোটোখাটো অনেক প্রবলেম দেখা যাচ্ছে হচ্ছে। এই প্রবলেমটারও ওরা সলিউশন বের করে, ওরা আধুনিক রূপ দান করে। সেই আধুনিক প্রযুক্তিগুলো আমরা করি, যেমন অটো, অটো ওরা প্রতিটা জিনিস অনেক সূক্ষ্মভাবে চিন্তা করে কাজ করে। ওরা সময় লাগুক, কিন্তু ওরা পিওরভাবে এটাকে ব্যবহার করার চেষ্টা করে। এতে করে কী হচ্ছে, এতে করে হচ্ছে আপনার ওরা প্রতিটা সেক্টরে এত উন্নতি করে, এত ডেভেলপ করে, ছোটোখাটো প্রতিটা জিনিসে ওরা গবেষণা করে। ওরা প্রচণ্ড দেশকে ভালোবাসে। যেমন ভারতের কিন্তু দেখ, ভারত যখন শ্রমিক বাংলাদেশের মাল খাওয়া শুরু আসে, তখন তারা এই দেশ থেকে কালা রুটি বা আটা কিনে খায় না, চাল কিনে খায় না, তার সাথে করে নিয়ে আসে, এইখানে রান্না করে। আমরা মুসলিমরা সবচেয়ে খাবার বেশি নষ্ট করি, জানেন আপনি? পৃথিবীর সবচেয়ে বেশি খাবার নষ্ট করে হচ্ছে সৌদি আরব। আর আমরা দেখবেন যে এখনো কিন্তু ভাত নষ্ট করি, আমি যে নষ্ট করি না স্বাভাবিক। এখনো কিন্তু আমরা খাবার প্রচুর পরিমাণে অপচয় করি, যেটা ইন্ডিয়ানরা দেখবেন আমাদের পাশে। আমরা ওদেরকে কৃপণ করি বা চাপেন আমাদের মানুষদেরকে কৃপণ করি, কারণ তারা মৃদু পাই, তারা সঞ্চয়ী সাশ্রয়ী, অথচ সেটা কিন্তু বিষয় না, সেটা হচ্ছে তারা সেভিংস কিন্তু আমরা সেটা পারি না। আমরা হচ্ছে আমাদের জাতটাই মুসলিম জাতটাই হচ্ছে আমাদের মধ্যে আরো ভালো দিক কি জানেন, আমরা আমাদের মধ্যে আরেকটা দিক হচ্ছে যে আমাদের ইসলামে আছে সবচেয়ে উত্তম হচ্ছে তারাই যারা দিল্লি লেবার দিন আছে দিন হচ্ছে তাদের কোনো হিসাবে আছে, সেভাবে নাই আছে, সেভাবে নাই। তারপরে আমরা ধরেন যে আমাদের চাকরি সিস্টেম আছে, আমাদের কুরবানি সিস্টেম আছে, আমাদের নদীর যে পিঠা উৎসব বা হ্যান্ডের যে থাকে না বিভিন্ন নদী সবাই বেড়াত। আমরা আগে একটা প্রচলন ছিল সবাই বলা পাশে পাশে রুটি দিচ্ছি, আলো দিচ্ছি, সুজি দিচ্ছি, ওরা আবার আমাদেরকে দিচ্ছে। এই যে বাইন্ডসগুলো এখন তো না, এখন কিন্তু পালন করে না, চাই নাই, এখন আমরা সেটা চাই হিসেবে দিচ্ছি, তাই না? কেন দিচ্ছি চাই হিসেবে রাখি, কারণ আমাদের টাকা খরচ হচ্ছে না। একটা সময় কিন্তু আমরা একটা চাই হিসেবে দেখতাম কীভাবে আমাদের অনেকে বলে যে এটা ইসলামে নাই, আমরা এগুলো আগে আবেগে এইসব কাজগুলো করতাম। আমরা করতাম হচ্ছে আমাদের জাতির সত্তা, আমাদের মুসলিম সত্তার জন্য আমরা কাজগুলো করতাম, যে আমাদের প্রতিবেশী আমরা খাচ্ছি, সে খাচ্ছে না, তাকে আমরা দিচ্ছি। এটাই হচ্ছে মানবতা। বর্তমান বিশ্ব হবে মানবতার বিশ্ব, বিশ্ব। এই জন্যে আমাদের পূর্বসূরির যে এই যে লোকশিল্প আছে, তারপরে আপনার লোকদের যে জীবনযাত্রা, তারপরে এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলা, এদের সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এদের এই প্রশ্নগুলা ধরে যে 50% ইম্পর্টেন্ট, আবার অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমাদেরকে জানতে হবে। পৃথিবীতে সবচেয়ে উত্তম জিনিস হচ্ছে জানাশোনা। পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞান কোথায়? মানুষের সঙ্গে মেশা এবং প্রকৃতি সম্পর্কে জানা। এই তো বই, তাই না? বইগুলো সম্পর্কে জানা। এই জানাগুলোর জন্যই আপনাদের কিন্তু অধ্যয়ন করতে হবে। আর আমি বারবার বলি যে দেখেন, আমি যখন প্রতিদিন এখানে আসি, আপনারা যতটুকু পারেন এই যে কাজকর্মগুলো শিখে ফেলেন, কাপড়ের কাজ, ছবি আঁকার কাজ শিখে
করে নির্দিষ্ট জায়গায় উপনীত হন, নিজেকে তৈরি করেন, নিজেকে এমনভাবে তৈরি করেন যাতে হচ্ছে আপনি নিজেই স্বাচ্ছন্দ্য বোধ করবেন, হ্যাঁ আমি তৈরি করছি। কারণ আপনাদের কিন্তু বলছি আমি কিন্তু হচ্ছে ব্যবসা করি, চাকরি করতে অসুবিধা কিনা সেটা আমরা আসলে নানা তারপর আসে কেন নিজস্ব সত্তা আছে না, আমার কোনো পেশা হচ্ছে শিল্পী পেশা, আপনি এটাকে ত্যাগ করতে পারেন, আমি কিন্তু আমার সত্তা ধরে আছি। আবার এই দিনগুলোর মধ্যে আমি ব্যবসা করি, ব্যবসা থেকে আমি চাকরি 3-4টা চাকরি থেকে বেশি করবো, কিন্তু কথা হচ্ছে যে ওটাতে আমি স্বাচ্ছন্দ্য। আমি চাকরি যেমন অনেকে চাকরি পছন্দ করে যে সিম্পল একটা লাইফ হচ্ছে পরবর্তী 40,000 টাকা এনে করে আমি আর আমি এটাই চাইছিলাম, কিন্তু প্রতিদিন আমি বাধ্য করেছিলাম ছোটো হয় একসাথে আমার বাবা মারা গেছে, এখন টোটাল জায়গা করে গেছিলাম এখন হচ্ছে কিন্তু তার মানে এটা না আমি যেমন খ্যাপ মারলেও কিন্তু আমাদের ছবি আঁকা খ্যাপ কাপড়ের কাজ শেখা, ছবি আঁকা, পেন্টিং করা, ওয়েল পেন্টিং করা, ওয়াল পেন্টিং করা, এই কাজগুলোতে আমি ভালো একটা আমার ইনকাম সোর্স আছে। এখনও কিন্তু আমি দোকানে বসে থেকে আমি হচ্ছে যে পেন্টিং করতেছি, ওটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে সেট হবে 3টা ছবি, পাহাড়পুর বিহার, তারপরে আপনার হচ্ছে পুঠিয়া রাজবাড়ি আর বাঘন, 3টা ছবি আমাকে কমপ্লিট করে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা শিক্ষক প্রতিষ্ঠা আমার স্যার আমাকে 3টা করে আমি কমপ্লিট আমার কিছু একটা সময় তার থেকে বড় জিনিস পেয়েছি ওটা সিনেট ভবনে আমি বলে যেটা আমরা হয়ে যাবো, তো আমি ধরেন চাকরি করতেছি না, বিনিময় করতেছি চাকরি থেকে বেশি ইনকাম করার চেষ্টা করছি, ভালো আছে, কিন্তু ব্যবসা না করলে আমি আরও বেশি মানব, আমি সময় পাচ্ছি। এইটাই বলতেছি আপনাদেরকে যে বারবার কাজগুলো আমার কাছ থেকে শিখে নেন, আপনি কাপড়ের কাজ শেখেন, ক্র্যাফটের কাজ শেখেন, যেমন আপনাদের এখানে একটা প্রতিষ্ঠান যদি যে কেউ দেয় সে আমার মনে হয় অল্প দিনে ধনী হয়ে যায়। ক্র্যাফট শুরু, ক্র্যাফট আইটেমের শুরু, বিভিন্ন রকম শোপিস, হাতে তৈরি জিনিসপত্র, আপনার ডিজাইনের চেয়ার, টেবিল, শোকেস, ঘড়ি, হ্যাঁ ফুলদানি, এগুলো আপনি ডিজাইন করতেছেন, মিস্ত্রিতে বানিয়ে নিচ্ছেন, এই ধরনের একটা শোপিস শুরু যে সচরাচর হয় না। রাজশাহীতে একটা দুটো ছিল, নাই হয়ে গেছে কিছুদিন আগে, 20 বছরের জায়গার অভাব, এরকম একটা প্লেসে যদি কেউ কিনতে পারেন সেখানে আপনার ক্র্যাফটের একটা শাড়ি কাপড়ের কাজ, পাঞ্জাবি কাজ, হাতের কাজ, এটা ধরুন থাকবে, শাড়ি পাতির নিজস্ব তৈরি করা, ডিজাইন করা, আপনি অল্প দিনেই ধরে নিতে পারবেন, অল্প দিনে রোজগার করতে পারবেন, ইউজার আপনি বাসে আর্টিস্ট করবেন, দেখেন পরিপূর্ণভাবে আপনি কাজটা শেখান, আপনার বাড়িতে বসে আপনি সেটা চলবে, আপনি জামা কাপড়ের কাজটা মোটামুটি শেখেন, অনলাইনে বসে আপনি যদি মোটামুটি শেখেন, একটা বছর তো সময় আপনি দিতেই হবে, শিখবেন না আর শিখতে করতে পারবেন, তখন হচ্ছে যে এটা থেকে একটা ফিডব্যাকটা পাবেন। তারপরে আরও কিছু আইটেমগুলো বলছি আপনাদেরকে, কার্ড দিয়ে ডিজাইন করে সেগুলো বিক্রি করা, আসলে সাহস থাকতে হবে স্যার, আমাদের সাহসের হচ্ছে অভাব, সাহস না থাকলে আপনার এই কাজগুলো করতে পারবেন, যেটা মনে সাহসের সঞ্চার করে, কেমন এটা জিজ্ঞেস করতে হবে। ওকে, এই যে আমাদের আজকে আলোচনার বিষয় বলতে আমি একটু বলছিলাম যে লোকশিল্প দেখাবো আর হচ্ছে প্রিমিটিজম 20 শতকের আধুনিক শিল্প আন্দোলন। আচ্ছা, আধুনিক শিল্প আন্দোলন বলতে কি বোঝেন আপনারা? অনলাইনে যারা আছেন তারাও একটু বলেন আমাকে শুনি, আধুনিক শিল্প বলতে আপনারা কি বোঝেন? আধুনিকটা আসলে আমরা কবে বললাম? 19 শতক বিপ্লবের পর থেকে, শিল্প বিপ্লবের পর থেকে আমরা আমি উত্তর কিছুটা নিলাম, শিল্প বিপ্লব, ঠিক আছে ভাই, আপনি পান না চিন্তা করেন পান না, আমার পান না ম্যাম আপনি আচ্ছা, আমি একটু বলে বলি, দেখেন আমিও কিন্তু আপনার বইয়ের ভাষা জানি না, আমি আমার ভাষা। আধুনিক যুগ শুরু হলো যখন হচ্ছে 1800 শতকের পরের দিকে
আমাদের রেনেসাঁ নামে একটা শব্দ শুনছেন কখনো? রেনেসাঁ শিল্প আন্দোলন বলা হয়। এই রেনেসাঁ শিল্প আন্দোলন হচ্ছে 1600 দশক থেকে শুরু হয়েছে। শুরু হয়ে সেটা 1800 পর্যন্ত চলছে। এই রেনেসাঁ যুগে পৃথিবীর আদি যুগের যে সিস্টেমগুলো ছিল সেটাকে ভেঙে নতুন একটা যুগে অবতরণ করা হয়েছিল, সেটাকে রেনেসাঁ যুগ বলা হয়। কেমন? এই রেনেসাঁ যুগে ইউরোপ থেকে শুরু করে আমাদের উপমহাদেশ থেকে শুরু করে সব কিছুই সবারই একটু একটু অবদান আছে। আরেকটা ব্যাপার হচ্ছে 1800 শতকের পর থেকে মেশিন আবিষ্কার হওয়া শুরু হয়। কারণ ছিল ওই ব্রিটিশ মেশিন। আমরা যখন এখন এই যে মাটি কাটার জন্য ওই যে বড় বড় বুলডোজার বা ক্যাপিটালগুলো আছে না, স্কুপিটার, তো এগুলো ওখান থেকে কিন্তু টুকটাক আবিষ্কার হওয়া শুরু হয়, ট্রেন আবিষ্কার হওয়া শুরু হয়, ইন্ডাস্ট্রি আবিষ্কার হওয়া শুরু হয়, বড় বড় যন্ত্রাংশ আবিষ্কার হওয়া শুরু হয়। তখন কি হলো, মানুষের হাতের স্পর্শ ছাড়া একটা মেশিন 1000 জনের কাজ করে দিচ্ছে। এইভাবে নতুনভাবে একটা যুগের আবিষ্কার হয়, শিল্প আন্দোলন শুরু হয়, ব্যবসা বাণিজ্যের আন্দোলন শুরু হয়, নতুন করে পৃথিবী স্বাস্থ্য শুরু হয়, নতুন যুগে মানুষ অবতরণ করতে শুরু হয়। একসময় চাকা যেমন ঠেলে ঠেলে নিতাম আগে, আমরা এখন কিন্তু ইঞ্জিনের দ্বারা চাকা ঘূর্ণীয়মান চলে, আমরা দৌড়াতে শিখছি। এটাই হচ্ছে ক্ষুদ্র আকারে আপনারা ভাববেন যে 1800 শতকের পর থেকে শিল্প আন্দোলন শুরু হয়, শিল্প বিপ্লবের যুগ শুরু হয়, এবং হচ্ছে যে পৃথিবীর নতুন রূপে সাজতে শুরু করে। সেটা হচ্ছে 1800 শতকের পর থেকে। কিন্তু মূল আন্দোলনটা শুরু হয়েছিল হচ্ছে রেনেসাঁ যুগকে কেন্দ্র করে। যেমন আপনার রেনেসাঁ যুগের শিল্পী বলতে আপনার লিওনার্দো দা ভিঞ্চি এর মতো অন্তর্ভুক্ত, পল সেজান, পল গোগা, মাইকেল অ্যাঞ্জেলো, শিল্পী রাফায়েল, এরা হচ্ছে রেনেসাঁ যুগ এবং পৃথিবীর বিখ্যাত কয়েকজন শিল্পী যারা আধুনিক শিল্প আন্দোলনের সাথে জড়িত। এই পড়াগুলোর ধরনের যে গল্প আকারে আপনাদেরকে বলি না, এটা কারণ কি জানেন? গল্প আকারে বললে আপনারা পৃথিবীর সিস্টেম সম্পর্কে জানতে পারবেন, কিন্তু যদি এটা রিডিং করে পড়ায় আপনাদেরকে আপনারা পারবেন, মনে রাখতে পারবেন, কারণ আপনারা তো এটার সাথে নতুন। তো এই পৃথিবীটা চলে কিছু সিস্টেমের উপরে, পৃথিবীটা চলে। জাতিসত্তা, শিল্প বিপ্লব বা অন্যান্য যে সকল উপকরণ থাকে সেটা নিয়েই কিন্তু পৃথিবীটা চলে। এই পৃথিবীটা মূলত হচ্ছে যে এই যে আমরা সভ্যতা সম্পর্কে বলছি, যে আগে তো সভ্যতা ছিল 5টা থেকে 6টা সভ্যতা বা 7টা থেকে 10টা সভ্যতা ছিল, এখনকার মতো 200টা দেশ ছিল না। তখন সভ্যতা কীভাবে পরিচালিত হতো এবং কোন কোন সভ্যতাগুলো পৃথিবীকে পরিচালিত করতো, কারা কোন অঞ্চলের আধিপত্য বিস্তার করে রাখতো, কারা শিল্পাঞ্চলের সাথে জড়িত রাখতো, কারা হচ্ছে ভৌগোলিক অখণ্ডতা পরিবেষ্টিত রাখতো, এই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে শিখছি। যেমন তারপরে সভ্যতা থেকে আস্তে আস্তে কী হলো, সভ্যতাগুলো ভাঙা শুরু হলো, আস্তে আস্তে একটা দেশের পরিবর্তন 2টা দেশ হলো, 2টা দেশের পরিবর্তন 10টা হলো, 10টা থেকে 20টা হলো, তারপরে 100টা 200টা এভাবে তো চলছে। এটা যখন আপনি ভৌগোলিকভাবে সামগ্রিকভাবে যখন একটু জানবেন না, তখন দেখবেন আপনার কাছে ইজি হয়ে যাচ্ছে। যেমন আমি একটু ছোট্ট করে জিনিস দেখাই, দেখেন যে এটা আমাদের পৃথিবী, তাই তো? এখন ধরেন এটা আমাদের ভারতীয় উপমহাদেশ, এটা হচ্ছে আমাদের মধ্যপ্রাচ্য, ওকে? এইটা হচ্ছে ধরেন চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, টেরিটরি। আচ্ছা, এটা হচ্ছে ধরেন ওশেনিয়া অঞ্চল, এটা ধরেন মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকার যে অঞ্চলগুলো আছে, বিস্তীর্ণ অঞ্চলগুলো, ঠিক আছে? তারপরে ক্ষুদ্র ক্ষুদ্র যে একটা থাকে সেটা তো থাকবে সবসময়। এটা হচ্ছে আমাদের মূল পৃথিবী ছিল, তাই কিনা? এখন আমরা কিন্তু এগুলোই পড়ছি, আমরা ফার্স্ট সেমিস্টারের সভ্যতাগুলো কমপ্লিট করছি, কোন সভ্যতা পৃথিবীতে কী কী অবদান রেখেছে, যেমন মিশর, মেসোপটেমিয়া, এই বর্তমান পৃথিবীতে তো তাদের অবদানের ফল, তাই কিনা? তাদের অবদানের ফল, মানে পূর্বশরীরা আমাদের যা করে আছে তারই ফলশ্রুতিতে আমরা যা করবো, আমরা আমাদের ফলশ্রুতিতে পরবর্তী সময়গুলো হচ্ছে কাউন্ট হবে, মূল বিষয়। কেমন?
জন্যে আমাদেরকে আসলে জানার জায়গাটা পরিসীমাটা একটু বিস্তৃত রাখতে হবে, জানতে করতে হবে, জানতে হবে। হ্যাঁ, গল্প করে আপনাদেরকে যে প্রিমিটিভিজম, 20 শতকের আধুনিক শিল্প আন্দোলনটা একটু জানানোর চেষ্টা করি। সেটা হচ্ছে আধুনিক শিল্প বলতে 1860 থেকে 1970 সালের মধ্যকার সময়কালকে উৎপাদিত শৈল্পিক কাজ এবং সে যুগে উৎপাদিত শিল্পের দর্শন অতীতকে বোঝায়। বুঝতে পারছেন? শব্দটি সাধারণত শিল্পের সাথে সম্পর্কিত, যা অতীতের ঐতিহ্যগুলোকে আত্মা গবেষণার মাধ্যমে ছড়িয়ে দেয়। আধুনিক শিল্প বলতে 1860 থেকে 19 সালের মধ্য সময়কালকে একই জিনিস আবার দিচ্ছে। শব্দটি সাধারণত শিল্পের সাথে সম্পর্কিত, যা অতীতের ঐতিহ্যগুলোকে আত্মা গবেষণার মাধ্যমে ছড়িয়ে দেয়। আধুনিক শিল্পীরা শিল্পের উপাদান এবং ক্যারাবলির প্রকৃতি নিয়ে ধারণা বের করেছেন এবং নতুন ধরনের গবেষণা করছেন। অনেক আধুনিক শিল্পের বৈশিষ্ট্য বিমূর্ততা থেকে ধরে রাখার একটি প্রবণতা দেখা যায়, যা ঐতিহ্যগতভাবে শিল্পের বৈশিষ্ট্য। আমরা যে বিমূর্ত বলি না বা অ্যাবস্ট্রাক্ট বলি, তো আধুনিক যুগের পরে এটাকে অনেকেই পরিহার করে ফেলেছে, আবার অনেকেই গ্রহণ করেছে। কিন্তু বর্তমান যুগে যেমন আমরা তো অনেক ছবি দেখছি, যে ছবিতে আমরা কিচ্ছু বুঝি না, কিছু রং থাকে, কি হাজার থাকে, সেই ছবির দাম মনে করে 10 থেকে 15 কোটি টাকা দাম, অথচ আমরা কিছু বুঝছি। সেটাকে বলে বিমূর্ত বা অ্যাবস্ট্রাক্ট। এখন এই বিমূর্ত বা অ্যাবস্ট্রাক্টটা তাহলে কীভাবে আমরা বুঝবো? আমরা তো শিল্পের মধ্যে চলেছি, তাই না? সেটা এখনো হয় না, শিল্পের মধ্যে চলেছি। তাহলে আমরা রঙের মতো করব, রঙের ভাষা। যেমন এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে সবুজ রঙ হচ্ছে কিসের? বিজয়ের প্রতীক, সাদা শান্তির, কালো শোক, লাল ভালোবাসা, তেমন আবার বিপজ্জনকের, নীল হচ্ছে বেদনা, তাই না? বিভিন্ন যে রঙ আছে না, ওগুলো হচ্ছে বিষণ্ণতার প্রতীক। এই রঙগুলাকে, রঙের ভাষা আমাদের বুঝতে হবে যে বিষণ্ণতা রঙটা যদি এখন ছবির উপর থেকে নিচ পর্যন্ত দেয়, তাহলে বুঝতে হবে ছবির টোনাতে বিষণ্ণতা পরবর্তীতে হঠাৎ করে গ্রাস করছে। এই ভাষাগুলো যখন আমরা টুকটু করে বুঝবো না, তখন ছবিটা দেখবেন আপনাদেরকে ভাবতেই ভালো লাগছে যে একটা ছবির মধ্যে এত কিছু আছে, তাই কিন্তু এত ছবির দামটা কেন? একটা ছবির কিন্তু দাম এমনি হয়, অনেক কিছু বিষয়। হ্যাঁ, যাই হোক, আধুনিক শিল্প বিস্তার হয় ভিনসেন্ট ভ্যান গঘ, পল সেজান, পল গোগার, জন সেরাট, অরি গাতুলজ, লোট্রেক এর মতো চিত্রশিল্পীদের হাত ধরে। আমি যে একটা নাম বললাম তার মধ্যে দেখে আসছি, যাদের সবাই আধুনিক শিল্পের উন্নয়নের জন্য অপরিহার্য। 20 শতাব্দীর শুরুর দিকে হেনরি মাতিস এবং প্রাক জর্জ ব্রেক, আন্দ্রে গারেন্ট, রোল ডিফি ডেল, মেট চিলগার, মরিস ডি ডেলমিরক সহ অনেক বেশ কিছু তরুণ শিল্পী প্যারিসের শিল্পকলাকে বন্য বা বহুবর্ণ বা অভিব্যক্তিশীল দৃশ্য এবং আকৃতি অঙ্গনের সাথে বিবর্তন করে, যাকে সমালোচকরা বলেন ফাউভিজম। আচ্ছা, এর মধ্যে মাঝখানে কিন্তু আবার ইজম চলে আসছে। ইজম বলতে দাদাইজম আছে, দাদাইজম মানে হচ্ছে প্রতিবাদ, ফাউভিজম আছে, তারপরে কিউবিজম আছে, কিউবাকৃতির, এরকম 7 থেকে 8টা ইজম আছে। ইজমগুলো আপনারা সামনে পড়াতে পাবেন। ইজমগুলো বিভিন্ন ছবির ধারাকে ভাগ করেছে। যেমন আপনি হচ্ছে একটু ধরে এক নম্বর ইজমে বড় হচ্ছেন, আপনি এক নম্বর ইজমে বড় হচ্ছেন, উনি এক নম্বর আনে আলাদা আলাদা ট্রেনে বড় হচ্ছে না। আমরা যখন এক একটা দেশ শাসন করবো, আমাদের স্টাইলটা আমাদের মতো হবে না, এটাই বোঝাতে চাচ্ছে। মাতিসের দ্য ড্যান্স এবং মাতিসের দ্য ড্যান্সের 2টি সংস্করণে তার কর্মজীবনে আধুনিক চিত্রকলার বিকাশে গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন। এটা আদিম শিল্পের শুরুর দিকে মাতিসের কাজের প্রতিফলিত রূপ। শীতল নীল সবুজ পটভূমি এবং স্বচ্ছন্দময় বিবস্ত্র নৃত্য বানানগুলো একটু দেখবেন। হ্যাঁ, এখানে অনেক ভুল আছে। মানসিক মুক্তি এবং বংশীদের অনুভূতি প্রকাশ করে। আচ্ছা, এখন আধুনিক যুগের শিল্পকলাগুলো আমরা যদি শিল্প আন্দোলন করছি, তাই না? তাহলে এই শিল্প আন্দোলনের আধুনিক যুগের সময়কালে কী ধরনের শিল্প হতো যেটা পূর্ববর্তী শিল্পের থেকে আলাদা? আধুনিক শিল্পগুলো হচ্ছে পূর্ববর্তী যে শিল্পগুলো তৈরি হতো সেটা থেকে আলাদা। সেটা কী হতো?
সেটাই হচ্ছে আপনাদের এখানে একটু দেখতে হবে। ওটা যদি আপনারা না দেখেন তাহলে একটু বুঝবেন, অবশ্যই দেখবেন। হ্যাঁ, অরিদা তুলুজ, লোত্রেক, পল বোগা এবং 19 শতকের অন্যান্য নবীন শিল্পীদের দ্বারা প্রভাবিত হয়ে পাবলো পিকাসো সিজানের ধারণাটির উপর ভিত্তি করে তার প্রথম কিউবিস্ট চিত্রকলা তৈরি করেন। আমি একটু আগে বললাম না, কিউবিজম, কিউব আকৃতির যে বিভিন্ন রকম ছবি দেখবেন সেটা হচ্ছে কিউবিজমের একটা অংশ। দেখবেন যে বক্স করে করে ছবি আঁকায়, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত স্টাইলে অনেক রকম পেন্টিং একসময় করবো, বা ওপরে চারকোনা, টোটাল ছবিটা তো একটা চারকোনাকে ফ্রেম করে করা হতো। এগুলোকে বলা হতো কিউবিজম, ফবিজম। তারপরে আসি আমরা এদিকে, চিত্রকলা তৈরি করেন যা দ্বারা প্রকৃতির সব প্রতিকৃতিকে 3টি স্তরের মধ্যে সীমাবদ্ধ করা যায়: ঘনক্ষেত্র, গোলক এবং মোচাকার। যেটা আমি একটু আগে বললাম যে বিভিন্ন রকম আকার আকৃতির দ্বারা ছবিগুলো তৈরি হচ্ছে, সেটাকে কিছু বলে। এটা 3টি স্তরের মধ্যে আবদ্ধিত করছে। দৃশ্য আবেগপূর্ণভাবে আঁকা নারী, আফ্রিকান উপজাতীয় মুখোশ এবং তার নিজের নতুন কিউবিস্ট উদ্ভাবনের মাধ্যমে একটি নতুন এবং ব্যক্তিগত ছবি তৈরি করেছিলেন। পিকাসো এবং জর্জেস ব্র্যাক দ্বারা পেনাস্তো এবং জর্জেস ব্র্যাকের যৌথভাবে আণবিক তাৎপর্য তৈরি করা হয়েছিল, যা 1908-1912 সালের মধ্যে প্যারিসের ভায়োলিন এবং ক্যান্ডেল স্টিক দ্বারা চিত্রিত হয়েছে। দৃষ্টিশক্তি কুশলীটি কিউবিজমের সাথে স্পষ্টভাবে প্রকাশ, যা ব্র্যাক, পিকাসো, ফার্নান্ড লিজার, জন গ্রিস, অ্যালবার্ট গেইস অমুক দ্বারা বিষয়টির একটি বৃহৎ বৈচিত্র্যের প্রবর্তনের দ্বারা চিহ্নিত হয়েছে। আচ্ছা, এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এর মধ্যে অনেকগুলাই হচ্ছে নাম আছে, আমাদের কোনো নাম আমরা করে রাখতে পারবো। আমরা মোটামুটি পাবলো পিকাসো, পল সেজার, পল বোগা, হেনরি মাথিস, এরকম 4-5টা নাম মনে রাখবো, এবং হচ্ছে মনে রাখার পরে সেই নামগুলোর সাথে তারা যে পূর্ববর্তী যে কিউবিজম, দাদাইজম, ফবিজম, এখান থেকে বের হয়ে যে আধুনিক শিল্পের সাথে নতুনভাবে আমাদের সমাজকে সম্পর্কিত করেছে, সে সম্পর্কে যখনই আসবে যে আধুনিক শিল্প বলতে আপনি কী বুঝেন, তখনই আপনি শুরু করবেন হচ্ছে 1800 শতকের পর থেকে সেটা 20 শতাব্দী পর্যন্ত আমাদের বিভিন্ন রকম হচ্ছে যে শিল্প আন্দোলন হয়, এবং তার ফলশ্রুতিতে যে শিল্পগুলো রচিত হয় সেটা আধুনিক শিল্পের সাথে সম্পর্কযুক্ত, তাই কিনা সম্পর্কযুক্ত। এবং এই যুগে কী কী ছবি তৈরি হয়েছিল, তো এই আধুনিক যুগে আপনার যত রকম হচ্ছে শিল্প আন্দোলন হয়েছিল তার একটা উন্নত রূপ এখানে আমরা দেখতে পাই, যার ফলশ্রুতিতে এই যে বর্তমান শিল্পের একটা ধারা চলে আসছে। বুঝলেন, মানে কিছুটাকে বুঝতে পারছেন যে আধুনিক শিল্পকলাটা কি, বা আধুনিক শিল্পকলার কীভাবে কী শুরু হয়েছিল, বা আধুনিক শিল্পকলার যদি প্রশ্ন আপনাদের এমন আসে যে আধুনিক কালের কয়েকজন শিল্পীর নাম দেন এবং তাদের শিল্পকলার বর্ণনা দেওয়া, বা আধুনিক শিল্পকলা কি, আধুনিক শিল্পকলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন, তখন কীভাবে লিখবেন? শিল্পীর নামগুলো দিয়ে তাদের শুরু করবো 1800 শতক থেকে, তো শিল্প শুরু হলো, তারপর আধুনিক যুগ। আপনি আমাকে বলতে পারতেন যে স্যার এইটা হচ্ছে টোটালি আমি পরিপূর্ণভাবে আগে একবার বা দুইবার করে আমি যেগুলো বললাম তার সাথে একটু মেলানোর চেষ্টা করব, তখন দেখবেন বিষয়টা আপনি আপনার মতন করে সুন্দরভাবে লিখতে পারছেন। কিন্তু আপনি যদি না পড়েন তাহলে কিছু জানবেন না। আপনি জাস্ট এখন আমার কাছ থেকে কী পেলেন, আমার কাছ থেকে সাধারণ পেলেন, একটা ধারণা পেলেন, একটা সাধারণ পেলেন, এবং কীভাবে প্রশ্নগুলো হতে পারে সেটা জানলেন। তারা কিন্তু জানতেন না যে কীভাবে প্রশ্নগুলো হবে। এই প্রশ্নগুলো হবেই হচ্ছে এই স্টাইল, যে আধুনিক কালের কয়েকজন শিল্পীর নাম লিখো এবং তাদের শিল্প সম্পর্কে আলোচনা করো, অথবা শিল্প আন্দোলন বলতে কি বোঝো, আধুনিক যুগের শিল্প আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, তখন আপনাদেরকে জানতে হবে, তাই না? তো এটাই মানে মূল সারমর্ম ছিল এটাই, যে আপনার রেনেসাঁ আসলো, রেনেসাঁর পর থেকে শিল্প আন্দোলন শুরু হলো। শিল্প আন্দোলনের যে আগেকার যুগে যে ধরনের নিয়মতান্ত্রিক উপায়ে ছবি আঁকা হতো, সেই নিয়মতান্ত্রিক সিস্টেমটা ভেঙে গেল। যেমন আমরা দেখি সূর্য একদিকে উঠে একদিকে অস্ত যায়,
ছবি আঁকার ক্ষেত্রে আমরা তাই করছিলাম, করতে করতে হঠাৎ করে কি হলো যে না, আমি আমার মতো ছবি আঁকবো, আমি সূর্যের মধ্যে দিতেই পারি, আমি আমার স্বাধীনতা নিয়ে ছবি আঁকতেই পারি, হ্যাঁ, আমি আমার স্টাইলটা ভিন্ন করতেই পারি, আমি গাছটাকে এইভাবে দেখতেছি, গাছটা আমি উল্টা করে দিলাম, উল্টা করে দেখতেই পারি, মানে গবেষণা যে আসলে গাছ তো আমরা গোড়াটা দেখে নিচে, গোড়াটা যদি উপরে দেই, উপরেটা যদি নিচে দেখি কেমন দেখায়, কেমন লাগে, বা বিষয়টাকে আমি এইভাবে না ভেবে যদি এইভাবে ভাবি কেমন লাগে। যেমন আমার নাক আপনি ঠিকই দেখতেছেন, অথচ আমার নাকটাকে মনে করেন সব কিছু পাবো, আমার নাকটা একটা সাবজেক্ট। এখন নাকটাকে আপনি শুধু আঁকছেন, বিশাল করে আঁকছেন, শুধু নাকই আঁকছেন, নাকের ভিতরে আপনি ঢুকে পড়ে রাস্তাঘাট, হ্যাঁ, বিভিন্ন রকম লোক মুখ হ্যান ত্যান নানা কিছু ডিঙিয়ে টিঙিয়ে যার পরে একটা পিঁপড়া সেখানে রাজত্ব করতেছে, কথা বলে বুঝতে পারে না, আমি এভাবে ভাবতেই পারি। যেমন আমার চুলটা হচ্ছে একটা রাজ্য, হাজার হাজার চুলের ভিতরে যখন আপনি ঢুকবেন, ঢুকে দেখবেন যে আপনি ধরেন এতটুকু বিশাল বিশাল চুল, আপনি চুলের মধ্যে হেঁটে বেড়াচ্ছেন, যেতে পারছেন না, কষ্ট হচ্ছে, আমি এভাবে ভাবতেই পারি। এই যে ভাবনা শুরুগুলো হচ্ছে, এটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এবং আগে যে নির্দিষ্ট একটা ফর্ম থাকতো, সেই ফর্মগুলোকে ভেঙে নতুন স্টাইলে নতুনভাবে যে যার নতুন করে ইচ্ছা ছবি আঁকতেছে, এটাই হচ্ছে আধুনিক যুগের শিল্প আন্দোলন একটা অংশ। এইভাবেই আরও যে অন্যান্য বিষয়গুলো আছে সেটা সম্পর্কে আমরা মোটামুটি একটু ধারণা নিব, এবং ধারণা নিয়ে আমরা তখন লেখার জন্য প্রস্তুতি নিতে পারবো। যেমন এটা হচ্ছে মূল আলোচ্য বিষয়। আচ্ছা, অনলাইনে যারা আছেন তাদের কি মানে কোনো প্রশ্ন নাই? তারা কি ভালো বুঝছেন? আসলে আপনারা যদি হচ্ছে আমাকে প্রশ্ন না করেন তাহলে আমি তো বুঝবো যে হ্যাঁ আপনারা মোটামুটি এই বিষয়গুলো নিয়ে ক্লিয়ার এবং বুঝেছেন, নেক্সট বিষয়ে গেলেও আমাদের কোনো সমস্যা নাই। আমি কি থিওরিক্যালটা এই পর্যন্ত স্টপ রাখবো, আমরা একটু প্র্যাকটিক্যালটা শুরু করতে চাচ্ছি। বোর্ড খাতাপত্রগুলো কোথায় আপনার? তাহলে আমি মনে করলাম যে আপনারা হয়তো শিল্প আন্দোলন বুঝছেন। আর লোকশিল্পের পরিচয় যেটা আমি এর আগেও বলছি যে অঞ্চল ভিত্তিক কাজের তাগিদ সাথে শিল্পের মিশ্রণ মিলে কিন্তু একটা লোকশিল্প হয়। যেমন একটা হাড়ির প্রয়োজন, কুমার না কামার? কুমার। কুমার কিন্তু একটা হাড়ি তৈরি করবো, সে হাড়িটাকে আমরা ব্যবহার করবো, তাই না? এটা আমাদেরকে উপযোগ হলো, আবার কুমারের একটা শিল্প করতে হলো। আবার এখানে যখন আমরা হচ্ছে একটু নকশা হ্যান্ডাল করে দিলাম, সেটা আবার তারা শিল্পী হিসেবে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমার ধরেন কোনো কোনো অঞ্চলে মানুষ তাদের নিজস্ব জামা কাপড় পরে থাকে, শাড়ি লুঙ্গি, তাই না? পরে না, এখন তো আমরা শাড়ি লুঙ্গি পরা ছেড়ে দিচ্ছি। যেমন লুঙ্গিটা এক একটা অঞ্চলে হচ্ছে ঐতিহ্য। এবার একটা সাজাত পরে গেলে দেখবেন যারা নিজেদের জামা কাপড় নিজেরাই তৈরি করে নিজেরাই পরে। এখন আপনার যদি সেই ক্ষমতা আপনি তাই করতেন। লোকশিল্পগুলো হচ্ছে এরকম যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ঐতিহ্যকে কেন্দ্র করে এক প্রকার কাজের তাগিদে ব্যবহারের জন্যে যে সামগ্রীগুলো তৈরি করা হয় সেটা লোকশিল্পের অংশ বা লোকশিল্প হিসেবে আমরা দেখি, তাই না? সব কিছুই দেখেন, অনেক কিছু আছে আমাদের দেশে, তাই না? লোকশিল্পের অন্তর্গত আমরা লোকশিল্প সম্পর্কে মোটামুটি গত ক্লাস থেকে ধারণা দিচ্ছি। তার আগেও ফার্স্ট সেমিস্টারে করে পড়ছিলাম একবার, মোটামুটি আমাদের সম্পর্কে লোকশিল্প সম্পর্কে জানা আছে, কতগুলো সম্পর্কে আমাদের দরকার নাই। আমরা এখন সরাসরি কী করবো, সরাসরি হচ্ছে ছবি আঁকাতে চলে যাবো। কিন্তু আপনারা হচ্ছে এই আধুনিক শিল্পটা পড়বেন, আধুনিক শিল্পটা পড়বেন এই কারণেই যে এইখানে কিছু কিছু ইজমের কথাগুলো উল্লেখ আছে এবং অন্যান্য অনেক কিছু ভেঙে নতুন নতুন কিছু সৃষ্টি হচ্ছে, সেটা একটা বোঝার বিষয় আছে। সেই বিষয়গুলো বোঝার জন্য আমাদের কী করতে হবে, এটা একবার হলেও রেডি দিতে হবে। এই প্রিমিটিভিজম এবং আধুনিক শিল্প করা, প্রিমিটিভিজম এবং আধুনিক শিল্প করা, প্রিমিটিভিজম অর্থটা আমার এই মুহূর্তে জানা নাই, তবে এটা হচ্ছে একটা ইজম। আমাদের যেমন 8-10টা ইজম আছে, সেটার মধ্যে প্রিমিটিভিজম হচ্ছে একটা ইজম, যেটা একটা শিল্পধারা। আমি এর পূর্ণাঙ্গ বাংলাটা বলতে পারবো না, কিন্তু আপনি ব্যাখ্যা দিতে পারবো যে
এটা হচ্ছে একটা শিল্প ধারা। প্রি মানে পূর্ব, তাই না? পূর্বের যে প্রিমিটিভ মানে পূর্বের যে ইনসেন্স যে কাজ করতো সেটারই পরবর্তী রূপ হচ্ছে প্রিমিটিভ ইজম। একটা সেই ইজমটাকে নতুন রূপে আমাদের সামনে নিয়ে আসছে, সেটা হচ্ছে প্রিমিটিভ ইজম হিসাবে। ওকে, পূর্বের ইজমটাকে নতুনভাবে আমাদের সামনে নিয়ে আসছে। এটা আপনাকে আমি ব্যাখ্যা দিতে পারলাম। অন্যান্য বাংলাটা এরকমই হবে, ওটাতে এক কথা দিতে পারবো, কিন্তু এটার মধ্যেই বাংলাটা পাবেন। ওকে, তো ঠিক আছে, আমরা থিওরিক্যালটা বেশি টাইম নষ্ট না করি, এখানে শেষ করি। কারো যদি অনলাইনে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আপনি একটু জানাবেন, আমরা এখন নেক্সট স্টেপে যাব।